আমরা যখন কথা বলি বা কিছু লিখি আমাদের সবারই কিন্তু ইচ্ছে থাকে যে কথাটা যেন খুব স্পষ্ট হয়, তাই না? জোরালো হয়। কিন্তু অনেক সময় ঠিকঠাক বাক্য গঠন করতে না পারার কারণে আসল অর্থটাই হারিয়ে যায়। ইংরেজি ব্যাকরণের জগতে এমন কিছু টুলস আছে যা আমাদের এই বাক্য তৈরির কাজটাকে আরও সহজ করে তোলে। একদম ঠিক। আর এই টুলসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হলো ক্লজ আর ফ্রেজ। এগুলোকে অনেকটা ধরুন ঘর বানানোর ইটের মতো ভাবা যায়। কোন ইট কোথায় আর কিভাবে লাগাতে হবে সেটা বুঝতে পারলে পুরো বাড়ির গঠনটা মজবুত হয়। আজকের আলোচনায় আমরা এই ইটগুলোকেই চিনব। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো কঠিন নিয়ম মুখস্থ করানো নয়, বরং নিয়মগুলোর পেছনের যুক্তিটা বোঝা। একদম, যাতে সেগুলো নিজে থেকেই মনে থাকে। দারুণ একটা উপমা। তাহলে চলুন বাক্য তৈরির এই কারখানায় ঢোকা যাক। প্রথমেই আমরা কথা বলবো এমন এক ধরনের জোড়া শব্দ নিয়ে যারা বাক্যে একটা দারুণ ভারসাম্য তৈরি করে। এদের নাম হলো কোরিলেটিভ কনজাংশন। নামটা একটু খটমটে, কিন্তু কাজটা বেশ মজার। হ্যাঁ, কোরিলেটিভ শব্দটার মধ্যেই এর পরিচয়টা আছে, যার মানে হলো পারস্পরিক সম্পর্কযুক্ত। এরা একা একা আসে না, সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। যেমন আইদার অর, নিদার নর। বোথ অ্যান্ড। হ্যাঁ, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো। আচ্ছা, এদের কাজটা ঠিক কি? এরা কি শুধু দুটো শব্দকে জুড়ে দেয়? জুড়ে তো দেয়ই, কিন্তু তার চেয়েও বড় কাজ হলো একটা সমতা বা যাকে বলে প্যারালেল স্ট্রাকচার তৈরি করা। যেমন ধরুন, আমি যদি বলি শি ইজ নট অনলি আ ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজিস্ট বাট অলসো অ্যান ইন্সপায়ারিং লিডার। এখানে দেখুন, নট অনলির পর যা বসেছে, মানে আ ব্রিলিয়েন্ট স্ট্র্যাটেজিস্ট, ওটা একটা নাউন ফ্রেজ। ঠিক একইভাবে বাট অলসোর পরেও কিন্তু একটা নাউন ফ্রেজই বসেছে, অ্যান ইন্সপায়ারিং লিডার। এই ভারসাম্যটাই হলো এদের জাদু। তার মানে এরা একটা দাড়িপাল্লার মতো কাজ করে। হ্যাঁ। দুই দিকেই হ্যাঁ। সমান ওজন রাখতে চায়। হ্যাঁ। ব্যাপারটা তো দারুণ। এই জোড়া শব্দ থেকে এবার বাক্যের আরও বড় এককে যাওয়া যাক। ক্লজ আর ফ্রেজ, এই দুটো বিষয় নিয়ে সবারই কম বেশি দ্বিধা থাকে। চলুন প্রথমে ক্লজ বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। অবশ্যই, ক্লজ হলো একটা বাক্যের, বলতে পারেন, মূল চালিকা শক্তি। যে কোনো ক্লজের দুটো জিনিস থাকতেই হবে। কি কি? একটা সাবজেক্ট মানে কর্তা, আর একটা ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট ভার্বটাই আসল ব্যাপার। ফাইনাইট ভার্বস, এই শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু এর আসল মানেটা কি? সহজ করে বললে কি দাঁড়ায়? খুব ভালো প্রশ্ন। ফাইনাইট ভার্বকে একটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারেন। এর একজন চালক থাকে, মানে সাবজেক্ট, আর এটা কোনো একটা সময় চলছে, মানে এর একটা টেন্স বা কাল আছে। যেমন হি প্লেজ ক্রিকেট, এখানে প্লেজ একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা বর্তমান কালকে বোঝাচ্ছে। এই ইঞ্জিনটা থাকলেই সেটা একটা ক্লজ, আর ইঞ্জিন ছাড়া বাকি যন্ত্রাংশগুলো হলো ফ্রেজ। বাহ, এই অ্যানালজিটা তো দারুণ। তাহলে এই ইঞ্জিনওয়ালা শব্দগুচ্ছ অর্থাৎ ক্লজ বাক্যে কি কি ভূমিকা নিতে পারে? প্রথমেই আসা যাক নাউন ক্লজের কথায়। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ক্লজটা পুরোটা মিলেমিশে একটা নাউনের কাজ করে, সেটাই নাউন ক্লজ। মানে একটা গোটা বাক্যাংশ যখন একটা বিষয় বা বস্তুর মতো আচরণ করে। এটা চেনার কোনো সহজ রাস্তা আছে? একটা খুব সহজ কৌশল আছে। ক্লজটাকে যদি ইট শব্দটা দিয়ে বদলে দিতে পারেন আর তারপরেও বাক্যটার অর্থ ঠিক থাকে, তাহলে ধরে নেবেন ওটা একটা নাউন ক্লজ। আচ্ছা। যেমন একটা বাক্য হলো হোয়াট হি সেড ইজ ট্রু। এখানে হোয়াট হি সেড অংশটাকে সরিয়ে ইট বসিয়ে দিন। কি হয়? ইট ইজ ট্রু। বাক্যটা একদম সঠিক। তার মানে হোয়াট হি সেড একটা নাউন ক্লজ, যেটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। ও আচ্ছা, এখন ধরতে পারছি। তাহলে যদি বলি when she will arrive is a mystery, এখানে when she will arrive অংশটাও একটা নাউন ক্লজ। কেন? কারণ আমরা বলতে পারি it is a mystery। একদম নিখুঁত। এটা গেল সাবজেক্টের ভূমিকা। একইভাবে নাউন ক্লজ একটা ভার্বের অবজেক্ট বা কর্ম হিসেবেও বসতে পারে। যেমন আই নো ওয়ের হি লিভস। এখানে যদি নো ভার্বকে প্রশ্ন করেন কি জানো, উত্তর আসবে ওয়ের হি লিভস। পুরো ক্লজটাই এখানে নো ভার্বের অবজেক্ট। ঠিক। আচ্ছা, এখানে কিছু ভার্বের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে বলে শুনেছিলাম, যেমন ওয়ান্ডার, আস্ক, এনকোয়ার। এই ধরনের ভার্বের পর দ্যাট বসে না কেন? এটা একটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। দেখুন, এই ভার্বগুলো ওয়ান্ডার মানে ভাবা, আস্ক মানে জিজ্ঞেস করা, এদের মধ্যে একটা প্রশ্ন বা অনিশ্চয়তা লুকিয়ে আছে।
দ্যাট কনজাংশনটা সাধারণত কোনো নিশ্চিত তথ্যকে যুক্ত করে, তাই অনিশ্চয়তা আর নিশ্চয়তা একসাথে ভালো শোনায় না। এজন্য আমরা বলি আই ওয়ান্ডার ইফ ইউ উইল কাম বা শি আস্কড ওয়াই আই ওয়াজ লেট। দারুণ যুক্তি। তাহলে নাউন ক্লজ সাবজেক্ট হলো, অবজেক্ট হলো, আর কি কি হতে পারে? আরও কয়েকটা ভূমিকা আছে, যেমন ধরুন প্রেপোজিশনের অবজেক্ট। ধরা যাক বাক্যটা হলো পে অ্যাটেনশন টু হোয়াট আই সে। এখানে টু একটা প্রেপোজিশন আর তার অবজেক্ট হিসাবে বসেছে পুরো ক্লজ হোয়াট আই সে। আরেকটা হলো অ্যাপোজিশন। অ্যাপোজিশন, এই শব্দটা শুনলে একটু ভয় লাগে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। অ্যাপোজিশন মানে হলো পাশাপাশি বসে ব্যাখ্যা করা। যখন একটা ক্লজ তার ঠিক আগের নাউনটা আসলে কি সেটার পরিচয় দেয়, তখন তাকে অ্যাপোজিশন বলে। যেমন দ্য রুমার দ্যাট দ্য কোম্পানি ইজ শাটিং ডাউন ইজ ফলস। এখানে দ্যাট দ্য কোম্পানি ইজ শাটিং ডাউন ক্লজটা আসলে দ্য রুমার জিনিসটা কি সেটাই ভেঙে বলছে, তাই এটা নাউন ক্লজ। এই ব্যাপারটা তো আগে এভাবে ভাবিনি। তাহলে একটা ক্লজ আস্ত একটা নাউনের কাজ করতে পারে, কিন্তু যদি কোনো ক্লজ একটা ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভের কাজ করতে চায়, তখন কি হবে? চমৎকার প্রশ্ন। আর সেখান থেকেই আমরা চলে আসি অ্যাডজেক্টিভ ক্লজে। যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা বা বিশেষায়িত করে, সেটাই অ্যাডজেক্টিভ ক্লজ। আর একে চেনার সবচেয়ে বড় উপায় হল অ্যান্টিসিডেন্ট খুঁজে বের করা। অ্যান্টিসিডেন্ট এর মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে পূর্বে, আর সিডেন্ট মানে যা গমন করে। অর্থাৎ ক্লজটা যে নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসে তার সম্পর্কে তথ্য দেয়, সেই নাউন বা প্রোনাউনটাই হলো অ্যান্টিসিডেন্ট। যেমন দিস ইজ দ্য বুক উইচ আই লস্ট। এখানে উইচ আই লস্ট ক্লজটা কার কথা বলছে? দ্য বুকের কথা। তাহলে দ্য বুক হলো অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এখানেই আমার আসল দ্বিধাটা তৈরি হয়। দ্যাট দিয়ে শুরু হওয়া বাক্য কখন নাউন ক্লজ হয় আর কখন অ্যাডজেক্টিভ ক্লজ? একটু আগে আপনি অ্যাপোজিশনের উদাহরণ দিলেন, দ্য রুমার দ্যাট দ্য কোম্পানি ইজ শাটিং ডাউন ইজ ফলস। এখানেও তো দ্যাট আছে। আবার অ্যাডজেক্টিভ ক্লজও দ্যাট ব্যবহার হয়, যেমন দ্য বুক দ্যাট আই বট ইজ ইন্টারেস্টিং। কিভাবে বুঝব? এটা সম্ভবত ক্লজের সবচেয়ে বিভ্রান্তিকর জায়গা, আর এর সমাধানটা খুব সহজ আর মজার। কৌশলটা হলো অ্যান্টিসিডেন্ট বা আগের নাউনটাকে কি দিয়ে প্রশ্ন করা। যদি ক্লজটা সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে দেয়, তাহলে ওটা নাউন ক্লজ। আর যদি সরাসরি উত্তর না দিয়ে শুধু পরিচয় দেয়, তাহলে ওটা অ্যাডজেক্টিভ ক্লজ। একটা উদাহরণ দিয়ে বিষয়টা জলের মতো পরিষ্কার করা যাক। অবশ্যই। দুটো বাক্য পাশাপাশি রাখি। হ্যাঁ। এক, দ্য নিউজ দ্যাট হি ইজ নো মোর ইজ ফলস। দুই, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ ফলস। দুটো বাক্যে অ্যান্টিসিডেন্ট হলো দ্য নিউজ। হ্যাঁ। এবার প্রথম বাক্যটা দেখি। নাউনটাকে প্রশ্ন করুন, কি খবর? উত্তর আসছে যে সে আর নেই। দেখুন, ক্লজটা সরাসরি খবরের বিষয়বস্তুটা বলে দিচ্ছে। যেহেতু এটা কি প্রশ্নের সরাসরি উত্তর, তাই এটা একটা নাউন ক্লজ। ঠিক। এবার দ্বিতীয় বাক্যটা। হ্যাঁ, এবার দ্বিতীয় বাক্যে একই প্রশ্ন করুন, কি খবর? উত্তর কি আসছে? যেটা তুমি কাল শুনেছিলে। এটা কিন্তু খবরের বিষয়বস্তুটা বলছে না। এটা শুধু চেনাচ্ছে যে কোন খবরটার কথা বলা হচ্ছে। এটা হুইচ নিউজ প্রশ্নের উত্তর দিচ্ছে, হোয়াট নিউজ প্রশ্নের নয়। ওয়াও, এই পার্থক্যটা তো অসাধারণ। তার মানে মূল খেলাটা হলো ক্লজটা কি নাউনটার পরিচয় দিচ্ছে, নাকি নাউনটার ভেতরের কন্টেন্টটাকেই প্রকাশ করছে। একদম। একটা হলো উইচ ওয়ান, আর একটা হলো হোয়াট ইজ ইট। হ্যাঁ, এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এই সূক্ষ্ম পার্থক্যটা ধরতে পারলে আর কোনোদিন ভুল হবে না। তাহলে বাক্যে নাউনের কাজ হলো, অ্যাডজেক্টিভের কাজ হলো, বাকি রইল অ্যাডভার্ব। তার কি কোনো ক্লজ অ্যাডভার্বের কাজও করতে পারে? অবশ্যই পারে, আর সেটাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ বাক্যের মূল ভার্বকে মডিফাই করে এবং ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায়। সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এর কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? দুটো প্রধান বৈশিষ্ট্য আছে। এক, এর কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কারণ এটা কোনো নাউনকে মডিফাই করে না। দুই, একে নাউন ক্লজের মতো ইট দিয়ে প্রতিস্থাপন করা যায় না। আচ্ছা। যেমন ধরুন, হি উইল কাম ওয়েন হি ইজ রেডি। এখানে যদি প্রশ্ন করেন সে কখন আসবে, উত্তর আসবে যখন সে তৈরি হবে। এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এর প্রকারভেদগুলো মনে রাখার জন্য একটা সহজ ফর্মুলা আছে, তাই না? MR PPTC। হ্যাঁ, এটা একটা মনে রাখার সহজ উপায়। M ফর ম্যানার, R ফর রিজন, P ফর প্লেস, P ফর পারপাস, T ফর টাইম আর C ফর কন্ডিশন। একদম।
যেমন স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, এটা সময়ের উদাহরণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ইংরেজি ভাষার সমস্ত কন্ডিশনাল বাক্য মানে শর্তযুক্ত বাক্য আসলে অ্যাডভার্বিয়াল ক্লজেরই উদাহরণ। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। এখানে ইফ ইউ স্টাডি হার্ড অংশটা পাস করার শর্ত বলছে, তার মানে এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ। দারুণ। তাহলে ক্লজের জগৎটা অনেকটাই পরিষ্কার হলো। এবার সেই গোড়ার প্রশ্নে ফিরে আসি, ফ্রেজ আর ক্লজের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? আপনি ইঞ্জিনের উপমাটা দিয়েছিলেন। হ্যাঁ, সেই উপমাতেই ফিরে যাই। আমরা বলেছিলাম ক্লজে একটা ফাইনাইট ভার্ব বা ইঞ্জিন থাকে। ফ্রেজ হলো এমন এক গুচ্ছ শব্দ যার কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব কম্বিনেশন থাকে না, মানে এর কোনো ইঞ্জিন নেই। ফ্রেজে যদি কোনো ভার্ব জাতীয় শব্দ থাকেও সেটা হয় নন ফাইনাইট, যেমন টু সুইম, সুইমিং। এগুলোকে গাড়ির চাকা বা স্টিয়ারিংয়ের মতো ভাবতে পারেন, কিন্তু এরা নিজে থেকে গাড়িটাকে চালাতে পারে না। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও স্পষ্ট হবে। যেমন ধরুন আ ওম্যান অফ গ্রেট বিউটি, এটা একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। কিন্তু আমি যদি বলি আ ওম্যান হু ইজ ভেরি বিউটিফুল, তাহলে হু ইজ ভেরি বিউটিফুল অংশটা একটা ক্লজ হয়ে গেল, কারণ এখানে একটা সাবজেক্ট হু আর একটা ফাইনাইট ভার্ব ইজ আছে। ঠিক। আর ক্লজের মতো ফ্রেজেরও তো প্রকারভেদ আছে, তাই না? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। একদম। আর এদের কাজও হুবহু একই। নাউন ফ্রেজ নাউনের কাজ করে, যেমন টু এয়ার ইজ হিউম্যান, এখানে টু এয়ার একটা নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে, যেমন হি ইজ আ ম্যান অফ অনার, এখানে অফ অনার ফ্রেজটা ম্যান নাউনটিকে বর্ণনা করছে। সবশেষে আসি অ্যাডভার্বিয়াল ফ্রেজে। এখানে একটা খুব সুন্দর তুলনামূলক উদাহরণ আছে যা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, এটা আমারও খুব পছন্দের উদাহরণ। দুটো বাক্য খেয়াল করুন। প্রথম বাক্য হি ইজ ইন দ্য রুম, এখানে ইন দ্য রুম ফ্রেজটা ইজ ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়। সে কোথায় আছে? ঘরের ভেতরে, তাই এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর দ্বিতীয় বাক্যটা? দ্বিতীয় বাক্য দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, এখানে ইন দ্য রুম ফ্রেজটা কি ভার্বকে মডিফাই করছে? না, এটা দ্য ম্যান নাউনটার পরিচয় দিচ্ছে, কোন লোকটা আমার ভাই যে ঘরের ভেতরে আছে। তার মানে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। একদম। তাই একই ফ্রেজ ইন দ্য রুম প্রথম বাক্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর দ্বিতীয় বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অসাধারণ। তার মানে কোনো শব্দ বা শব্দগুচ্ছের গায়ে কোনো নির্দিষ্ট তকমা লাগানো নেই। বাক্যে সে কী কাজ করছে তার উপরই তার পরিচয় নির্ভর করছে। আজকের আলোচনা থেকে তাহলে আমরা অনেকগুলো কার্যকরী কৌশল শিখলাম। ক্লজ চেনার জন্য ফাইনাইট ভার্বের ইঞ্জিন তত্ত্ব, নাউন ক্লজ ধরার জন্য ইট প্রতিস্থাপন, আর নাউন ও অ্যাডজেক্টিভ ক্লজের দ্যাটের বিভ্রান্তি দূর করার জন্য কি দিয়ে প্রশ্ন করার কৌশল। একদম। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম ইন দ্য রুমের মতো একটা সাধারণ ফ্রেজ বাক্যে তার ব্যবহারের উপর ভিত্তি করে পরিচয় বদলে ফেলতে পারে। এটা কি আমাদের এটাই শেখায় না যে ভাষা কোনো মুখস্থ করা নিয়মের সমষ্টি নয়, বরং এটা একটা জীবন্ত ব্যবস্থা যেখানে শব্দের সম্পর্ক আর প্রাসঙ্গিকতাই আসল কথা। শুধু সংজ্ঞা না শিখে বাক্যের ভেতরের এই সম্পর্কগুলো বুঝতে পারাই হয়তো ভাষা শেখার আসল আনন্দ।